তোমাদের ব্রেকের আগে চ্যাপ্টার 11 এর যেটা পড়াচ্ছিলাম কন্ট্রোল চার্ট ফর ভ্যারিয়েবলস, আমরা এক্স বার আর চার্ট পড়েছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টপিক। এক্স বার আর চার্ট পড়ানো হয়েছে, এখন আমি চলে যাচ্ছি পরবর্তী চার্ট এক্স বার এস চার্টে। তোমরা স্ট্যাটিস্টিক্স থেকে জানো যে ভ্যারিয়েবিলিটি মাপা হয় দুইভাবে মাপা যেতে পারে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েবিলিটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস। তোমার কাছে যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা না থাকে তাহলে তুমি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস দিয়ে কাজ করতে পারো। আর আরেকটা বিষয়, যখন স্যাম্পল সাইজ 10-এর চেয়ে বড় হয়ে যায়, এমনিতেই তোমরা এর আগে যে চার্টটা পড়লে এক্স বার আর চার্ট রেঞ্জ, আমি তোমাদের একটা কথা বলেছি ব্রেকের আগে, আবারও বলছি, ভ্যারিয়েবিলিটি তিন ভাবে মাপা যেতে পারে। একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস, আর একটা হচ্ছে রেঞ্জ ভ্যালু আর। রেঞ্জ একটু আগে যেটা আমরা পড়েছি সেটা রেঞ্জ দিয়েছিল এক্স বার আর চার্ট। এক্স বার আর চার্ট বহুল প্রচলিত একটা চার্ট, এক্স বার আর চার্ট। আর হচ্ছে রেঞ্জ চার্ট, যেটা আমরা বললাম একটু আগে। কিন্তু রেঞ্জ অ্যাজ এ মেজার অফ ভ্যারিয়েবিলিটি খুব একটা ভালো না। কেন ভালো না? কারণ এখানে মাত্র দুইটা ভ্যালু কনসিডার করা হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম। একটা স্যাম্পলের স্যাম্পল সাইজ যদি 30 হয়, তাতে 30টা ডাটা থেকে তুমি মাত্র দুটা ডাটা কনসিডার করছো, যেটা ম্যাক্সিমাম আর যেটা মিনিমাম। এই দুটা ডাটা থেকে তুমি রেঞ্জ বের করছো, বাকি 28টা ডাটা তুমি ইগনোর করছো। যে কারণে অ্যাজ এ মেজার রেঞ্জ কখনোই ভালো না। আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বের করা উচিত। রেঞ্জের বদলে ভ্যারিয়েবিলিটি যদি কনসিডার করো তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করা উচিত। কিন্তু যেহেতু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বেশিরভাগ ক্ষেত্রে জানা থাকে না, সেই জন্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস দিয়ে মাপা হয়, এস। তো আমরা এবার চলে যাচ্ছি যেহেতু এক্স বার এস চার্ট, যদিও ইন প্রিন্সিপল বা অ্যাজ ফার অ্যাজ মেথোডোলজি ইজ কনসার্নড, এক্স বার আর চার্ট এবং এক্স বার এস চার্ট মোটামুটি একই রকম। তাই এখানে খুব বেশি ডিসকাস করার প্রয়োজন পড়ে না, কারণ এক্স বার আর চার্টও যেরকম এক্স বার এস চার্টও সেরকম, তবে ইকুয়েশন গুলো ভিন্ন। এক্স বার আর চার্টে যেমন বলেছি, এখানেও তুমি দেখো, প্রথমে এই যে এখানে দেখো এক্স বার চার্ট, তোমরা কারসারটা হয়তো দেখতে পাচ্ছ, এক্স বার চার্টের আপার কন্ট্রোল লিমিট হচ্ছে, আর আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস এর কথা বলেছি। এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, তোমাদের যদি মনে পড়ে ব্রেকের আগে বলেছি। আর মিন অফ স্যাম্পল মিনস, সবগুলো স্যাম্পলের আবার মিন, সবগুলো স্যাম্পল মিনের আবার মিন হচ্ছে এক্স ডাবল বার। আপার কন্ট্রোল লিমিট অফ এক্স বার চার্ট হচ্ছে এক্স ডাবল বার। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে, তোমাদের যদি মনে পড়ে আমি বললাম একটু আগে যে সেন্ট্রাল লিমিট থিওরেম অনুযায়ী এক্স ডাবল বার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পপুলেশন মিন মিউ। এটা তার মানে মিউ প্লাস A3 এস বার। A3 একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা টেবিল থেকে পেতে হবে। টেবিলটা তোমাদের আগে বলেছি পেজ 330-এ স্যাম্পল সাইজের এগেনস্টে পাবে, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু পাবে, A3 ভ্যালুটা পাবে। আর সেন্টার লাইন হচ্ছে মিউ, সেন্টার লাইন মিউ, এক্স ডাবল বার মানেই হচ্ছে মিউ, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মিউ। আর লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে সিম্পলি আপার কন্ট্রোল লিমিটের মতো, শুধু মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। আর আমরা আগে এক্স বার আর চার্টও বলেছি যে বেসিক্যালি এখানে দুইটা চার্ট আছে, এক্স বার চার্ট এবং আর চার্ট। তেমনি এক্স বার এস চার্টেও দুটা চার্ট আছে, একটা এক্স বার চার্ট, একটা এস চার্ট। এটা হলো এক্স বার চার্টের জন্য, এটা হচ্ছে এস চার্টের জন্য। এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে B4 আর B3। এটা B4, এটা B3, B4 এন্ড B3। এটাও তুমি টেবিল থেকে পেয়ে যাবে। প্রসিডিওরটা সেম, কিন্তু শুধু কনস্ট্যান্টটা ডিফারেন্ট। এখানে আমরা কোনো এক্সাম্পল দেখাইনি, কারণ এটার প্রসিডিওর বা মেথোডোলজি অলমোস্ট দ্য সেম উইথ এক্স বার আর চার্ট। এখানে কোনো এক্সাম্পল দেখানো হয়নি, এক্স বার আর চার্টের মতোই হবে। এবার আমরা পরবর্তী কন্ট্রোল চার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর ইন্ডিভিজুয়াল মেজারমেন্টস। কন্ট্রোল চার্ট ফর ইন্ডিভিজুয়াল মেজারমেন্টস, তোমরা যদি ব্রেকের আগে মনে পড়ে আমি তোমাদের বলেছিলাম যে এখানে দেখো, প্রথম ভ্যারিয়েবল চার্টের মধ্যে প্রথমটা হচ্ছে এক্স বার আর চার্ট, দ্বিতীয়টা এক্স বার এস চার্ট,
তারপরে আরো কিছু ভ্যারিয়েবল কন্ট্রোল চার্ট আছে, মুভিং রেঞ্জ চার্ট, এমআর চার্ট, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট, আমরা একটু পরে দেখাচ্ছি, এইটা পড়ছি এখন আমরা, মুভিং রেঞ্জ চার্ট। এছাড়া আছে কিউসাম চার্ট, এক্সপোনেনশিয়ালি ওয়েটেড মুভিং অ্যাভারেজ চার্ট, ইডব্লিউএম চার্ট, এই দুটা পড়ানো হবে চ্যাপ্টার 12-এ। আমরা এখন পড়ছি চ্যাপ্টার 11। চ্যাপ্টার 12-এ এই দুটা পড়ানো হবে, কিউসাম চার্ট আর ইডব্লিউএম চার্ট। আমরা এখন পড়ছি মুভিং রেঞ্জ চার্ট অ্যালং উইথ ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট। দেখো, কন্ট্রোল চার্ট ফর ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট এবং মুভিং রেঞ্জ চার্ট, এই দুটা একসাথে পড়বো। কখনো কখনো কিছু কিছু প্রোডাকশন প্রসেস, আমরা তো অনেকগুলো কন্ট্রোল চার্ট পড়ছি, সবগুলো কন্ট্রোল চার্ট কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা পার্টিকুলার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কোন কন্ট্রোল চার্ট প্রযোজ্য, কোনটা প্রযোজ্য না, কোনটা অ্যাপ্লিকেবল, কোনটা অ্যাপ্লিকেবল না। যেমন এখন আমরা একটা স্পেশাল সিচুয়েশন অফ এ প্রোডাকশন সিস্টেম বলবো, যেখানে স্যাম্পল সাইজ বেসিক্যালি 1। স্যাম্পল সাইজ 1টা কিরকম? তুমি ধরো একটা বিশাল কন্টেইনারে কোল্ড ড্রিঙ্কস মিশালে, কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছ, ধরা যাক কোকা কোলা বা পেপসি বা স্প্রাইট যেটাই হোক, বিশাল কন্টেনারে মিশালে ইনগ্রেডিয়েন্ট গুলো। এবার ওই যে কন্টেনারে যে কোল্ড ড্রিঙ্কসটা বানালে, ধরা যাক পেপসি বা কোক, এটা যে বানালে ওখান থেকে তো হয়তো 10,000 বোতল কোক হবে, কিন্তু তুমি বুঝতে পারছো 10,000 বোতল। এখন যদি আমি বলি কোয়ালিটি কন্ট্রোলের একটা মেজারমেন্ট হচ্ছে পার্সেন্টেজ কন্টেন্ট অফ সুগার, ধরা যাক কোল্ড ড্রিঙ্কসে সুগার কি পরিমাণ আছে তার একটা মাত্রা ঠিক করে দেওয়া হয়েছে, সুগার ধরা যাক সুগার থাকে, আমি জানি না কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে একটা কোল্ড ড্রিঙ্কসে, কিন্তু আমরা ধরে নিলাম সুগার থাকে, সুগারের মাত্রাটা আমাদের দেখতে হবে। এখন একটা কন্টেনারে যে কোল্ড ড্রিঙ্কস বানিয়েছি তা থেকে যদি 10,000 বোতল কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়, তাহলে প্রথম বোতলে যে পরিমাণ সুগার থাকবে লাস্ট বোতলেও সেই পরিমাণে সুগার থাকবে, যদি সুগারটা ঠিক মতো মেশানো হয়ে থাকে, আর না মেশানোর কোনো কারণ নাই। তুমি এইভাবে চিন্তা করো, তোমার বাসায় যদি একটা বড় হাঁড়িতে চা বানানো হয়, ওই চা থেকে যদি 20 কাপ চা বানানো হয়, তাহলে প্রতিটা কাপেই কিন্তু সুগারের কন্টেন্ট বা সুগারের পরিমাণ সমান হবে, পার্সেন্টেজ কন্টেন্ট কি পরিমাণ সুগার আছে। এক হাঁড়িতে তো পানি গরম করে চিনিটা মেশানো হয়েছে, অতএব এমন না যে সুগারের একটা কাপ থেকে আরেকটা ভ্যারি করবে, একটা হাঁড়িতেই তো বানানো হয়েছে, অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে, চিনি তো গলে গেছে, চিনি তো মিশে গেছে। অতএব প্রথম চা একটা কাপে যে পরিমাণ মিষ্টি পাওয়া যাবে, পরের কাপেও সেই পরিমাণই পাওয়া যাবে, লাস্ট কাপেও সেই পরিমাণে পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে 20টা কাপের মধ্যে স্যাম্পল হিসেবে চিনির কন্টেন্ট মাপার জন্য 2টা কাপ নেওয়ার কোনো মানে হয় না, কারণ একই মেজারমেন্ট পাওয়া যাবে। এই জন্য এগুলোকে বলে স্যাম্পল সাইজ 1, মানে একটা নিতলেই যথেষ্ট। তেমনি তোমার কোল্ড ড্রিঙ্কস একটা কন্টেনারে যেটা বানালে তা থেকে যদি 10,000 বোতল কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়ে থাকে, 10,000 বোতলের সবগুলোতে একই পরিমাণ সুগার হবে। অর্থাৎ 1000 বোতলের মধ্যে স্যাম্পল সাইজ যদি আমি 100 নিই, n=100, সেটার কোনো মানে হয় না, কারণ 100টা বোতলের সবগুলোতে একই পরিমাণ সুগার পাওয়া যাবে। এইটাকে বলে স্যাম্পল অফ সাইজ 1। আরো কিছু সিচুয়েশন হতে পারে, যেমন অটোমেটেড সিস্টেমে 100% ইন্সপেকশন হয়, 100%। ধরা যাক আমি নিজে দেখেছি যে ধরো কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো, কাঁচের বোতলগুলো ধরো একটা বেল্ট দিয়ে মুভ করছে, তুমি ফিলিং করেছো বোতলগুলোতে ফিলিং করেছো, ফিলিং করার পর ফিলিং এর পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা মাপার জন্য লেজার মেশিন আছে, একটা লেজার ড্রিভেন মেশিন আছে। এই লেজার ড্রিভেন মেশিন প্রতিটা বোতল দ্রুত ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম সময়ে সে ওই বলে দিতে পারে যে কি পরিমাণ কন্টেন্ট বোতলে আছে। লেজার বিম দিয়ে এটা মাপা যায় খুবই কুইকলি। অর্থাৎ এক্ষেত্রে 100% বোতল মেজার করা সম্ভব, 100% স্যাম্পল অফ এ পার্টিকুলার সাইজ নেওয়ার প্রয়োজন পড়ে না, স্যাম্পল অফ পার্টিকুলার সাইজ না, রাদার 100% মেপে ফেলা সম্ভব। আর একটা হচ্ছে স্লো প্রসেস, যদি স্লো প্রোডাকশন প্রসেস হয়, যেমন একটা এয়ারক্রাফট, এটা স্যাম্পল সাইজ 1 এর ইকুইভ্যালেন্ট, কারণ তুমি মাসে হয়তো একটাই এয়ারক্রাফট বানালে, পুরা 3 মাসে একটাই সামুদ্রিক জাহাজ বানালে, জাহাজ তৈরির কারখানার কথা ভাবো যে পুরা 3 মাসে একটা বানালে। এখন তুমি স্যাম্পল নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য 30টা স্যাম্পল অফ সাইজ 30 বানাবে কি করে? পুরা 3 মাসে তো একটা জাহাজ হয়েছে, পুরা বছরে তো হয়তো মাত্র 4টা জাহাজ হবে, তাকে তুমি একটা স্যাম্পল সাইজ কোয়ালিটি কন্ট্রোলের জন্য স্যাম্পল সাইজ নিবে কি করে? এগুলো হচ্ছে স্যাম্পল সাইজ 1।
এগুলো ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট ফলো করা হয়, মুভিং রেঞ্জ চার্টও হতে পারে, কিউসাম চার্ট হতে পারে, ওয়েটেড অ্যাভারেজ চার্ট হতে পারে, এরকম ইন্ডিভিজুয়াল, এগুলোকে বলে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট। তো এখানে আমরা দুটার চার্ট একত্রে পড়বো, এক্স বার আর চার্ট, এক্স বার এস চার্টের মতোই এক্ষেত্রেও দুইটা চার্টকে একত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে মুভিং রেঞ্জ চার্ট আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট। এই দুটা প্রথমে তোমাদের এক্স বার আর চার্ট যদি মনে পড়ে, আমরা প্রথমে যেমন রেঞ্জ চার্টটা কনস্ট্রাক্ট করি, যদি রেঞ্জ চার্টটা ঠিক থাকে তখন এক্স বার চার্টটা কনস্ট্রাক্ট করি, তেমনি এখানে মুভিং রেঞ্জ চার্টটা প্রথমে কনস্ট্রাক্ট করবে, সেটা যদি ইন কন্ট্রোল হয় তো কেবল তখনই তুমি ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্টে যাবে। আমরা থার্ড এন্ড ফোর্থটা ইন চ্যাপ্টার 12 পড়বো। আপাতত প্রথম দুইটা আমরা দেখছি এখানে। প্রথমে মুভিং রেঞ্জ চার্ট। মনে রাখবে এখানে যেহেতু স্যাম্পল সাইজ 1, স্যাম্পল সাইজ 1, এই স্যাম্পল সাইজ 1 এর ধরো চিনির কন্টেন্ট স্যাম্পল সাইজ 1 এ পুরা এখানে 10,000 বোতল তৈরি হলেও একটা বোতলে সুগার কন্টেন্ট মাপলেই চলে, স্যাম্পল 30টা বোতল নিয়ে মাপার প্রয়োজন পড়ে না। একটা বোতলে যে স্যাম্পল মাপলে, একটা বোতল অর্থাৎ স্যাম্পল সাইজ 1 নিলে তার ধরো তুমি সুগার কন্টেন্ট মাপলে সেটা হচ্ছে xi, তার তো তুমি একটাই স্যাম্পল, অথবা রেঞ্জ বের করবে কি করে? স্যাম্পল সাইজ তো 1, মিনিমাম দুইটা ভ্যালু হলে তো তুমি ম্যাক্সিমাম থেকে মিনিমাম দুইটা, আমাদের তো রেঞ্জ বের করতে দুইটা ভ্যালু দরকার তাই না, ম্যাক্সিমাম এবং মিনিমাম, কিন্তু আমার স্যাম্পল সাইজই তো 1। সেক্ষেত্রে যেটা করা হয়, স্যাম্পল ith স্যাম্পলের এক্স ভ্যালু এবং তার আগের স্যাম্পল xi-1 আগের স্যাম্পলের এক্স ভ্যালু, এই দুইটার মাইনাস, এই দুইটা মাইনাসকে মুভিং রেঞ্জ বলে। মুভিং রেঞ্জ কারণ এটাকে মুভিং বলে এই জন্য যে প্রথমবার করলে 1 আর স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 এর মধ্যে, দ্বিতীয়বার করবে স্যাম্পল 2 এবং 3 এর মধ্যে, এরপরে করবে স্যাম্পল 3 আর 4 এর মধ্যে, অর্থাৎ এটা মুভ করছে, সেই জন্য এটাকে মুভিং রেঞ্জ বলে। রেঞ্জ বের করছে দুইটা স্যাম্পলের, একটা স্যাম্পলের না, দুইটা স্যাম্পলের, সেই জন্য এখানে আবার স্যাম্পল অফ সাইজ 2 বলে, n=2। এরপর এরকম যতগুলো মুভিং রেঞ্জ বের হবে ততগুলোকে যোগ করে m-1 দিয়ে ভাগ দিতে হবে। এমটা কি, কয়টা স্যাম্পল আছে, তার চেয়ে একটা কম হবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি তো দুইটা স্যাম্পলের বিয়োগফল বের করছো। যদি এখানে ক্লিয়ার না হয়ে থাকে আমরা একটা এক্সাম্পল দেখি, তখন বুঝতে পারবে যে যে m-1 কেন হবে। তোমার যতগুলো স্যাম্পল নিয়েছো তার চেয়ে একটা কম হবে, সেটা কিভাবে দেখো, একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রোডাকশন কোম্পানি কোল্ড ড্রিঙ্কস তৈরি করছে, যার একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পানির হার্ডনেস। তোমরা হার্ডনেস জানো, তোমরা স্কুলে পড়েছো হার্ডনেস, পিএইচ ভ্যালু যেটাকে বলে, পিএইচ ভ্যালু, হার্ডনেস। এক একটা ব্যাচে যে পানিটা ব্যবহার করা হয়েছে, এক ব্যাচ কোল্ড ড্রিঙ্কস যে তৈরি হচ্ছে তাতে যে পানি ব্যবহার করা হয়েছে, তার প্রথম বোতলেরও যা পিএইচ ভ্যালু হবে, লাস্ট বোতলেরও পিএইচ ভ্যালু একই হবে। এখন পিএইচ ভ্যালু মাপতে হবে, এইভাবে ব্যাচ বাই ব্যাচ তোমাকে কনসিডার করতে হবে। এখানে দেখো ব্যাচ 1 তার হার্ডনেস বা পিএইচ ভ্যালু এক্স ভ্যালু, এক্স হচ্ছে পিএইচ ধরে নিলাম 6.5। সেকেন্ড স্যাম্পল, সেকেন্ড ব্যাচে আরেকটা না হলো, একবার স্যাম্পল না হলো, একটা করেই স্যাম্পল অফ সাইজ 1, তার হার্ডনেস আসলো 7.1। এখন তুমি মুভিং রেঞ্জ বের করতে পারবে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স আই, সরি আমি ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে xi-1, এই দুইটা বিয়োগ করলে তুমি পাচ্ছ 0.6, এটা হচ্ছে মুভিং রেঞ্জ। পরবর্তীটা একইভাবে 7.5 বিয়োগ 7.1, অর্থাৎ xi বিয়োগ xi-1, তখন হলো 0.4। এইভাবে তুমি প্রতিটা সাকসেসিভ মেজারমেন্টের মুভিং রেঞ্জ গুলো বের করো। মুভিং রেঞ্জ গুলো বের করার পর সবগুলো যোগ করো, যোগ করে তুমি এবার দেখো m-1 কেন, কারণ এখানে স্যাম্পল আছে 20টা, 20 দিনে 20টা, কিন্তু প্রথমটার কোনো মুভিং রেঞ্জ নাই, মুভিং রেঞ্জ শুরু হয়েছে দ্বিতীয়টা থেকে, সেই জন্য এটা m-1, একটা কম হবে। এই যে এখানে দেখো একটা ফাঁকা, একটা কম, তুমি তো এটা রেঞ্জ বের করতে পারছো না, প্রথমটার তো আর রেঞ্জ বের করতে পারছো না, মুভিং রেঞ্জ। আর তোমাদের একটু আগে বললাম যে দুইটা ভ্যালু নিয়ে, যেহেতু 7.1 মাইনাস 6.5 দুইটা ভ্যালু নিয়ে, এই কারণে এখানে স্যাম্পল সাইজ 2 ধরা হয়। স্যাম্পল সাইজ 2 এর জন্য তোমরা এবার টেবলে চলে যাও, দুইটা কনস্ট্যান্ট ভ্যালু লাগবে। টেবল 330 পেজে আছে তোমাদের বইয়ে, 330 পেজে দেখো, 330 পেজে দেখো স্যাম্পল সাইজ 2 এর জন্য D3 = 0, D4 = 3.267। কিভাবে এটা বের করতে হবে, এটা টেবল থেকে পেলে তোমরা এবার কনস্ট্রাকশনে চলে যাও।
প্রথমে আমাদের আগের এক্স বার এস চার্ট বা এক্স বার আর চার্টের মতোই দুইবার প্রথমে করতে হবে মুভিং রেঞ্জ চার্ট। যদি এটা ইন কন্ট্রোল হয় তাহলেই কেবল ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্টে যেতে হবে, তা না হলে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্টে যাওয়ার দরকার নাই। প্রথমে আমরা এটা কনস্ট্রাক্ট করি। আপার কন্ট্রোল লিমিটের ইকুয়েশন হচ্ছে D4 mr বার। একটু আগে আমরা mr বার বের করেছি, এখানে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 0.426 আর D4 এর ভ্যালু পেয়েছি 3.267 ফ্রম দ্য টেবল, পেজ 330 এ আছে, স্যাম্পল সাইজ n = 2 এর জন্য। সেখান থেকে আপার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন এবং লোয়ার কন্ট্রোল লিমিট গুলো পেলাম এবং সেগুলো এখানে বসালাম। বসানোর পর এই যে হার্ডনেস গুলো পেয়েছি, এই হার্ডনেস ভ্যালুগুলো 20টা হার্ডনেস ভ্যালু আছে, সেগুলো এখানে প্লট করলাম। দেখো প্লট করা হয়েছে। এই প্লট থেকে কয়টা উপরে আছে কয়টা নিচে আছে? উপরে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আর নিচে একটু কম আছে 1 2 3। এটাকে উপরে ধরবো না নিচে ধরবো জানি না। মোট কথা একদম সিমেট্রিক তো সম্ভব না, তবে মোটামুটি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড মোটামুটি। এবং সেটা দেখো সেন্টার লাইনকে কেন্দ্র করেই আপ ডাউন করছে, সেন্টার লাইনকে কেন্দ্র করেই আছে, এবং কোনোটাই আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিটকে পার করে যায়নি। তারা আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট থেকে ভেতরে তো আছেই, এমনকি অনেক দূরেই আছে, আর মোটামুটি সেন্টার লাইনকে কেন্দ্র করে আপ ডাউন করছে। সুতরাং এটাকে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে মুভিং রেঞ্জ চার্টটা ইন কন্ট্রোল। একদম পারফেক্টলি ইন কন্ট্রোল না বা স্টেবল না, বাট রিজনেবলি ইন কন্ট্রোল, রিজনেবলি মোটামুটি ভাবে ইন কন্ট্রোল। পারফেক্টলি আসলে পাওয়া যায় না। যেহেতু এটা ইন কন্ট্রোল বা স্টেবল, সুতরাং আমরা এবার পরবর্তী চার্টটা কনস্ট্রাক্ট করতে পারি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্ট। ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট চার্টের ইকুয়েশনটা হচ্ছে এটা। এইখানে থেকে এটা তোমরা দেখো, এই যে এক্স ভ্যালুগুলো বা এক্স বার ভ্যালুগুলো, এক্স বার ভ্যালুগুলো এটা যোগ করলে 7.15 আসে। 7.15, এই যে এক্স বার হচ্ছে 7.15 প্লাস 3 mr বার। একটু আগে আমরা mr বার বের করেছি এর আগের পেজে, এখানে দেখো mr বার ডিভাইডেড বাই D2। D2 একটা কনস্ট্যান্ট, যেটা আবার ওই যে পেজ 330 এ যে টেবিলটা আছে স্যাম্পল সাইজ n = 2 এর এগেইনস্টে বের করবে D2 ভ্যালু। এইভাবে আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন আমরা এখানে নিলাম এবং আগের এটা আমরা তৈরি করলাম আপার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন এবং লোয়ার কন্ট্রোল লিমিট। এবার এই আগের টেবিলের যে এই যে হার্ডনেস ভ্যালুগুলো, এই যে হার্ডনেস ভ্যালুগুলো, এই হার্ডনেস ভ্যালুগুলো প্লট করলাম। প্লট করলে এগুলো পেলাম। এখানেও আমরা মোটামুটি দেখছি যে প্রোডাকশন প্রসেসটা ইন কন্ট্রোল, কারণ মোটামুটি কোনোটাই আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটকে ক্রস করে তো বের হয়নি, সবগুলোই ভেতরে এবং অনেকটাই ভেতরে, কাছাকাছিও কেউ যায়নি। আর এটাকে মোটামুটি দেখো প্লটগুলো সেন্টার লাইনকে কেন্দ্র করেই হচ্ছে। অতএব আমরা ফাইনালি কনক্লুড করলাম যে এই প্রোডাকশন প্রসেসটা ইন কন্ট্রোল। তো তোমাদের এখানেই শেষ চ্যাপ্টার 11। যদিও আমাদের এইটা রিলেটেড আরো দুটো কন্ট্রোল চার্ট বাকি থাকলো, কিউ সাম চার্ট এবং ইডব্লিউএম চার্ট, এটা আমরা চ্যাপ্টার 12 এ পড়বো। ওকে।